This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষ এই মুহূর্তে টিভি 9 বাংলার মুখোমুখি। অনেক ধন্যবাদ টিভি 9 বাংলার সময় দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্ন, উত্তর কলকাতাকে শেষে কিনা বীরভূম মডেল ফলো করতে হলো? না, বিষয়টা একদমই সেরম নয়। আমাদের সংগঠনকে, দলকে আরও গতিশীল, আরও কার্যকরী করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শীর্ষ নেতৃত্ব কিছু ধারাবাহিক প্রসেস রেখেছেন। তার মধ্যে যেখানে যেটা দরকার, যে পদ্ধতিতে যে স্টেপ নিলে সকলকে নিয়ে আরও সুন্দর করে কার্যকরী পদক্ষেপ হবে, তো সেইভাবেই হয়েছে। এটার সঙ্গে এই মডেল বা এই জেলার সঙ্গে ওই জেলার তুলনা তার কোনো সম্পর্ক নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো 10 বারের সাংসদ, 10 বারের জেতা সাংসদ অপসারিত হলেন, গতি বাড়বে? মানে গতি কি কোথাও রুদ্ধ ছিল? এই নিয়ে আমি এইভাবে কোনো মন্তব্য করব না। উত্তর কলকাতা জেলা তো অন্য সারা বাংলার মতো কিছু স্টেপ নেতৃত্ব নিয়েছেন। এখন সুদীপদা দীর্ঘদিনের অভিজ্ঞ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি লোকসভায় আমাদের দলনেতাও আছেন, এখনও নতুন যেটা ঘোষণা হয়েছে তাতে তিনি চেয়ারম্যানও আছেন। কিন্তু দল একটা সিস্টেম করেছে যে সভাপতি যেটা সুদীপদা ছিলেন তিনি চেয়ারম্যান থাকবেন, এবং একটা আপাতত 9 জনের কমিটি, কোর কমিটি, তারা এটি, সেখানে বিধায়করা রয়েছেন এবং 2 জন সিনিয়র এমআইসি রয়েছেন, তারা এই কাজগুলো পরিচালনা করবেন। বীরভূমের ক্ষেত্রে একটা প্রক্রিয়া ছিল, অনুব্রত মণ্ডল অনুপস্থিত ছিলেন, তার বদলে কোর কমিটি তৈরি হয়েছিল, তারা ভালো পারফর্ম করেছিলেন, তাদেরকে মর্যাদা রাখার জন্য রাখা হয়েছিল। কিন্তু কলকাতার ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী কেন? এই গোষ্ঠীদ্বন্দ্ব কি এমন পর্যায়ে গেল যে একজন ব্যক্তিকে নির্বাচন করা গেল না? না, আদৌ ব্যাপারটা সেরম নয়, একেবারেই ব্যাপারটা সেরম নয়। বরং আমি উত্তর কলকাতার ক্ষেত্রেও বলতে পারি যে মানে একাধিক ব্যক্তি, মানে তারা, মানে আমি হব থেকে অমুক হোক আমি সমর্থন করব, সেই সংখ্যাও কিন্তু বেশি। মানে ব্যাপারটা এই নয় যে আমি হব, আমাকে করা হোক, ব্যাপারটা ওইগুলো ভাবার কারণ নেই। কিন্তু একটা বড় জায়গা, সেটাকে সমন্বয়ে রাখতে যেটা নেত্রী ঠিক বলে মনে করেছেন সেরকম পদক্ষেপ নিয়েছেন। সেখানে অভিজ্ঞ নেতারা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, মানে সব কজন বিধায়ক রয়েছেন, সিনিয়র 2 জন এমআইসি রয়েছেন। তো আমি আবার বলছি, মানে এখনো পর্যন্ত যে 9 জন বা এই 9 জনের, তো তার সঙ্গে কিন্তু এটার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকেরই, অনেক নেতাদের অনেক দিন ধরে আপত্তি ছিল। এমনকি কুণাল ঘোষ, তাকেও বিভিন্ন সময় সরাসরি নাম না করে কিন্তু ঠাড়ে ঠোড়ে ইঙ্গিতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, হ্যাঁ, এরকম মন্তব্য শোনা গেছে। শেষমেশ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরলেন। আপনি কি খুশি? দেখুন, এইভাবে আমি কোনো উত্তর দেবো না। আমি এটুকু বলছি, সুদীপদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সুদীপদা একজন দক্ষ, যোগ্য, অভিজ্ঞ নেতা। সুদীপদা কোন জায়গায়? সুদীপদার কিছু সাংগঠনিক বিষয় থাকে। আমি তো আবার বলছি, এবারে যে প্রসেসটা হয়েছে এটা আন্দার কা বাত হ্যায়, আন্দার কা বাত হ্যায়। তো এবার সেখানে দাঁড়িয়ে সুদীপদা তো মাথার উপর থাকছেন, কিন্তু আরেকটু গতিশীলতা, বা উনি আবার লোকসভার দলনেতাও আছেন, ফলে আরেকটু গতিশীলতার জন্য যে বিন্যাসটা দরকার ছিল সেটা নেত্রী করে দিয়েছেন। ফলে এখন মানে অতীতে কখন কি হয়েছে সেই আলোচনাগুলোর পুনরাবৃত্তির সেই অর্থে আর কোনো অবকাশ নেই, কারণ মানে সেগুলোর কোথাও কোনো একটা ভিত্তি ছিল বলেই তো পুনর্বিন্যাসটা হলো। ফলে এখন আমরা, সুদীপদা আমাদের অভিভাবকের মতো চেয়ারম্যান জেলায় থাকবেন, আবার এই কোর কমিটি তারা গোটা জেলা জুড়ে এই কর্মকাণ্ড, মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড তারা পরিচালনা করবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে বা রাজনৈতিক মহলে একটা চর্চা, সুদীপবাবুকে সরানোর ব্যাপারে আপনার নাকি সক্রিয় ভূমিকা ছিল। না না, সুদীপদাকে আমি অত্যন্ত, মানে সুদীপদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, নয়নাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। বাড়িতে গিয়েছিলেন নাড়ুখেতে? মাঝে মধ্যে আমাদের একটা টকমিষ্টি সম্পর্ক ব্যাপার হয়, কিন্তু তারপরে আমি সরাসরি তখন সুদীপদাকে ছেড়ে আমি পুরো নয়নাদির শেল্টারে চলে যাই। তখন ফিশ ফ্রাই, নাড়ু ফাড়ু খেয়ে আবার সব ঠিকঠাক হয়ে যায়। ফলে ওনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ফলে আবার কি সুদীপদার বাড়িতে যাবেন? কেন যাব না? নাড়ু খেতে কেন যাব না? আমি সুদীপদার সঙ্গে আমার যোগাযোগ, সুদীপদার সঙ্গে আমার, নয়নাদির সঙ্গে আমার যোগাযোগ, উনি আমার সাংসদ, তো সুতরাং সুদীপদার বাড়ি নিশ্চয়ই যাব। আজকের দিনে
তাপস রায়কে মিস করছেন? তাপস রায়ের তো মূল লড়াইটা তৃণমূল দলের নেতৃত্বের বিরুদ্ধে ছিল না, কারোর বিরুদ্ধে ছিল না, শুধুমাত্র সরাসরি সুদীপ বাবুর বিরুদ্ধে ছিল। এই অপসারণটা যদি আগে হতো, হয়তো আরো একজন গুরুত্বপূর্ণ নেতা তাপস রায় তিনি আপনাদের সঙ্গেই থেকে যেতেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুই বলবো, আপনার প্রশ্নটা আমি খুব মন দিয়ে শুনলাম, কিন্তু কোনো উত্তর দেব না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না যে মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষমেশ সরলেন, এটা তৃণমূল কংগ্রেসের একটা বর্ষিয়ান লোক, তো একটা অভিজ্ঞ লোক, ক্ষতি হলো নাকি আরো গতিবৃদ্ধি হবে? না, এটা সরাসরি না, এই ভাই এটা এক কথায় হয় না। এটা সরাসরি, এটা মানে যিনি দল করতেন, যিনি দলের সাংসদ, তিনি দলই করছেন। আমাদের সকলের ভূমিকাগুলো একটু এদিক ওদিক হয়। সরলেন মানে দল থেকে চলে গেলেন, বসে গেলেন, ব্যাপারটা তো সেরম নয়। তো ফলে এই যে সরলেন, ব্যাপারটা সেরম নয়। হয়তো কাজের কিছু বিন্যাস নেত্রী বা দলের শীর্ষ নেতৃত্ব অনুভব করেছিলেন, আরও গতি, আরও কিছু মানে কার্যকরিতার জন্য একটা নতুন বিন্যাস, সেই বিন্যাসে প্রত্যেকের একটা ভূমিকা একটু করে বদলে। সুদীপবাবুর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তো ছিল যে তাকে সবসময় পাওয়া যেত না, একটা নির্দিষ্ট বলয়ের বাইরে। আমি আবার বলছি, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। পুরনো কথা তোলার কোনো মানে হয় না। তবে কোথাও তো কিছু একটা ছিল, না হলে পুনর্বিন্যাসটা হলো কেন? কিন্তু তার মানে এটা পুরো দলের পুরোদস্তুর অভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে বাড়তি কোনো কথা নয়। সুদীপদা চেয়ারম্যান হিসেবে মাথার উপর থাকবেন, এবং বাড়তি গতি, বাড়তি কাজের যে বিন্যাস, সেটা খুশি হয়েছে কোর কমিটি। আমি তো বলছি তো, মানে সারা বাংলাতেই যে একটা রদবদল কিছু হয়েছে, পুনর্বিন্যাস, তাতে আমরা সবাই, তৃণমূল পরিবারের আমরা সবাই খুশি, কারণ ভালোর জন্যই তো নেত্রী রদবদলটা করেছেন। তো সুতরাং খুশিটা হবো না কেন? এই যে আপনি একটা কাঠবিড়ালির ভূমিকা বহু ক্ষেত্রেই পালন করেন, কোনো ধরনা অবস্থানে চলে যান, বিভিন্ন জায়গায় পালন করেন। অনেকের একটা বক্তব্য কিন্তু ছিল যে এবার উত্তর কলকাতায় একটা বদল আসছে, কুণাল ঘোষও দায়িত্ব পেতে পারেন, কুণাল ঘোষও সভাপতি হতে পারেন। আমি আবার বলি, আমি দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমি দলের অন্যতম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, সঙ্গে আমি মুখপাত্র। ফলে আমি রাজ্যের সাধারণ এবং তার সঙ্গে আমার কিছু আনুষঙ্গিক কাজ থাকে, কিছু আমার নিজের পেশাগত কাজ থাকে, কিছু দলীয় কাজও থাকে, দলের অ্যাসাইনমেন্টও থাকে। তো আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক থাকবো, মুখপাত্র থাকবো, আবার আমাকে জেলাতেও আমি একটা মানে হোল টাইমারের মতো রেসপন্সিবল পোস্টের দায়িত্ব নেব, বা আমি ওই কমিটিতে আমি কেন নেই, ওই জায়গায় আমি কেন নেই, এই সব জায়গায় আমি থাকব, আমি এই নীতিতে বিশ্বাস করি না। মানে আমাকে সব জায়গায় ঢুকতে হবে, সব জায়গায় থাকতে হবে, সব কিছু পেতে হবে। আমি এই অভিযোগটাই আপনাদের ছিল সুদীপবাবুর বিরুদ্ধে। আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, হয়তো বলেছিলাম, কিন্তু মানে আমি সেটাই বিশ্বাস করি না। ফলে উত্তর কোথায়, এই তো যখন মানিকতলার বাই ইলেকশন এলো, তখন তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তো আবার একটা কোর কমিটি করে দিলেন অনলি ফর বাই ইলেকশন, সেখানে আমি কনভেনার, এবং সেই বাই ইলেকশন লোকসভার 3000 ভোট থেকে 62,000 ভোটে জয় হয়েছে আমাদের প্রার্থী সুপ্তি পাণ্ডে। তো ফলে যখন একটা দায়িত্ব পালন করেছেন, সবাই করেছে, ওই অবধি ঠিক আছে, কিন্তু একটা জেলার সাংগঠনিক জেলায় যদি একটু বেশি দায়িত্ব নিয়ে ঢুকতে হয়, তাহলে সেটা একটা কিন্তু ফুল টাইম জব কার্যত। আর আমি এখন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র এবং আমার আনুষঙ্গিক কাজ নিয়ে যেখানে রয়েছি, সেখানে আমি রাজ্য কমিটির কাজেও থাকবো, আবার জেলাতেও আমি ঢুকবো। যেখানে ঢোকার তো আমি ঢুকি, যেখানে আমার জেলার যে আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন আমার জেলার, সেটা অতীন ঘোষ, জীবন সাহা, ডক্টর শশী পাঁজা, সুপ্তি বৌদি, নয়নাদি, পরেশ দা, স্বপন সমাদ্দার, মানে যেখানে যারা, স্বর্ণকমল সাহা, হ্যাঁ, বা আমির উদ্দিন ববি, তো যেখানে যারা আছেন তাদের সকলের সঙ্গে, কৃষ্ণ প্রতাপ সিং, ওপাশে বক্সি ফ্যামিলি, আরও যারা আছেন, মিস করছি হয়তো, যে আমি তো সকলের সঙ্গেই যোগাযোগ, আমার কাজের কোনো অসুবিধা হয় না, তাদেরও কোথাও কোনো প্রয়োজন হলে। আপনি কিং হয়ে যেতে পারতেন, তাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু আপনি কিং মেকারের ভূমিকা পালন করলেন। না, এটার বিষয়টা হচ্ছে তা নয়। আমি আবার বলছি, আমি একটা স্লটে কাজ করছি, সেই স্লটটা আমি ফোকাস করে, কনসেন্ট্রেট করে ঠিকঠাক আছি, পারফর্ম করার চেষ্টা করছি, দলেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। সব জায়গায় ঢুকতে হবে, যখনই যা হবে সেখানেই আমার নাম দেখা যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না।
পাওয়া জিনিস পালন করতে হয়, আর কোনো কোনো জিনিস ছাড়তে হয়। ছাড়ার ডিসিশন এবং টাইমিংটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পলিটিক্সে। এবং আপনি তাহলে কিং মেকারের ভূমিকাতেই খুশি? এই যে যখন আমি ওইভাবে দেখছি না। আমাদের আমাদের মানে নেত্রী বলুন, কিং মেকার বলুন, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে যার স্লটে খেলছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেসটা যাতে আরও ভালো পারফর্ম করে, আমরা একজন সৈনিক। ঠিক একেবারে শেষের দিকে চলে এসেছি। পাক ভারত যুদ্ধের পর একটা ইন্ডিয়া আবেগ চলছে। কিছুক্ষণ আগে মিস্টার ইন্ডিয়ার একটা ডায়লগ আপনি বলছিলেন, হঠাৎ মোগ্যাম্বোকে মনে পড়ছে কেন আপনার? না না, মোগ্যাম্বো একটা দারুণ বর্ণময় ক্যারেক্টার, একটা বর্ণময় ফ্যান্টাসি ধরনের ক্যারেক্টার। তো ভালো বলবো, নানা রকম লোক দেখলে মনে হয় একটু ভিলেন ভিলেন ভাব, যেন একটা মজাদার চরিত্র। একজন নামী অভিনেতা অমরিশ পুরী, তিনি মোগাম্বোর চরিত্রে অভিনয় করেছিলেন এবং ওনার ওই ডায়লগটা খুব চালু, মোগাম্বো খুশবা। তো সেই জন্য আমায় যারা যারা জিজ্ঞেস করছেন আপনি কমিটিতে খুশি কিনা, আপনি অমুক জায়গায় নেই কেন, আরে ভাই আমি বলছি যা হয়েছে তাতে মোগাম্বো খুশবা। শেষ প্রশ্ন, রদবদলের সম্ভাবনার কথাটা প্রথম 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, বলেছিলেন পারফরমেন্স অনুযায়ী রদবদল হবে, একটা ব্যাপক রদবদলের প্রত্যাশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু জেলাওয়ারি যে রদবদলটা হলো তাতে দেখা গেল যে ব্যাপক রদবদল নয়। তাহলে 26-এর আগে পুরনো সংগঠনের ভিতের ওপরই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়টা এখনো আসেনি। কিছু পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল গতকালের লিস্ট ঘোষণার আগেও। আপনি যদি দেখেন বিভিন্ন জেলায় কিছু পরিবর্তন, কিছু স্টেপস শুরু হয়ে গেছিল, কাল এক প্রস্থ হয়েছে। তো ফলে বাকি নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না, এই প্রশ্নের উত্তর দেব না। এইটুকু শুধু বলছি, দলকে আরও গতিশীল, কোথাও যে জায়গাটা আমাদের ভালো হয়েছে আরও ভালো করতে হবে, যে জায়গাটা একটু কম ভালো হয়েছে মেকআপ করতে হবে, যে জায়গাটা খারাপ হয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। এই লক্ষ্যের দিকে লক্ষ্য রেখে শীর্ষ নেতৃত্ব যে ধারাবাহিক প্রসেসটা চালাচ্ছেন, সেই প্রসেস আছে। আলাপচারিতার দাবি মেনেই একটা প্রশ্ন আমি দিয়ে শেষ করছি, একদম মানে এটা আমার প্ল্যান ছিল না। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক পরিবর্তন বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থিতাবস্থা, কোথাও কি তার একটা ছায়া দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থিতাবস্থাটা? এইভাবে দেখছি না। তার কারণ হচ্ছে এখানে না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বনাম শব্দটা নেই, ওটা এবং আছে, বনাম নয় এবং। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ গণ আন্দোলন থেকে উঠে আসা, তার একটা ঘরানা আছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন, তিনি আরেকভাবে সমৃদ্ধ করছেন দলকে। এবং দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী 50 বছরের দিকে লক্ষ্য রেখে দল এই ভিতগুলো তৈরি করার কাজ করছে। এই পর্যন্তই। সংগঠন তো নিশ্চিতভাবে ঢেলে সাজানো হচ্ছে, কিন্তু এই যে 26,000-এর কাটা, আমি কাটা শব্দটাকেই ব্যবহার করব, বা ডিএ, এই যে আর্থিক চাপ, এগুলো একটা ব্যাপক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গণ আন্দোলন থেকে উঠে এসেছেন। সিপিএম জমানার অপশাসন, সিপিএম জমানার সমস্ত রকম দুর্নীতি, স্বজন পোষণ, চাকরির ক্ষেত্রে, আরে এখন সব কম্পিউটার আছে বলে এইসব। সিপিএম জমানায় কাগজ ফাইল হাতে লেখা চিরকুট ফিরকুট চলতো। তো ফলে আমরা এইসব দুর্নীতি দেখে এসেছি, আমরা এসব সমর্থন করি না। যারা করেছে তারা উচ্ছন্নে যাক, তদন্ত হচ্ছে, তদন্ত দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছেন। এবার কেউ চেষ্টা করছেন অশান্তি তৈরি করে একটা সিন ক্রিয়েট করে আরও জটটা পাকাতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এদের সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করিয়ে এদের পুরো সুরক্ষা, আর ততদিন পর্যন্ত একটা রিলিফ কিছু স্টেপস নেওয়া। আর কিছু লোক চাইছে আরও জট পাকাতে। কিছু বামপন্থী আইনজীবী তারা বলেন আমরা চাকরি খেতে হবে, বিজেপির সাংসদ বলেন আমি চাকরি খেয়েছি। ফলে এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে, এই যে ডিএ সরকার তার বক্তব্য জানাবে, কিন্তু এটাও তো ঘটনা যে কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়াই এখনও দেয় না। ফলে একটা সবসময় আর্থিক বৈষম্য, বাংলার টাকা দেব না, বাংলাকে কোণঠাসা করব। তো ফলে মানে খানিকটা সীমাবদ্ধতার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চালাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাকে উল্টো দিক কোন রাজনৈতিক চাল দিতে যাচ্ছে এবং পাল্টা চালে কি করে মাত করতে হয়
সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সকলকে সঙ্গে নিয়ে সকলের উপকার করে। আপনি আইনটা অনেকের চেয়ে ভালো বোঝেন। 26,000-এর যে গেরোটা, সেটা অনেকেই বলছে আইনিভাবে বেশ জটিল, একমাত্র প্রধান বিচারপতি চাইলেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। সেক্ষেত্রে রাজনীতির চাল দিয়ে কি রাজনীতির চালের কি আছে? লোকের ভালো করারটা তো রাজনীতির ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় যে যতজনকে কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভাণ্ডার দেন, সবাই কি তৃণমূল? তারা অন্য দলের লোকের বাড়িতে কি রাজ্য সরকারের অনুদান পৌঁছয় না? এটা কোনো কথা হলো? কুণাল ঘোষ একজন সাংবাদিক, তিনি রাস্তা চেনেন, তিনি সমস্ত রাজনৈতিক দল সারা জীবন কভার করে এসেছেন। তাকে আমরা দেখেছি বিভিন্ন বিক্ষোভে গিয়ে নিজে চলে যান, সেখানে ভূমিকা পালন করেন। ফিরহাদ হাকিম বলছেন নাটক, সাংবাদিক রাজনীতিক কুণাল ঘোষও নাটক বলছেন। স্বাভাবিকভাবে এটা নিয়ে তো সমালোচনা হবে। আপনারা কিন্তু আবার সরলীকরণ করে মুখে চাপিয়ে দিচ্ছেন। যাদের যন্ত্রণা তাদের সঙ্গে আমরা একমত, কিন্তু যারা আইনি লড়াইটা জেলেও ওখানে শুধুমাত্র সিন ক্রিয়েট করতে যাচ্ছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি নেতাদের মঞ্চ তৈরি করে দিতে যাচ্ছেন, চিত্র সাংবাদিক দেখলে ক্যামেরার দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে শুয়ে পড়ছেন, সেই অংশটাকে নাটক বলা হচ্ছে। তাদের যন্ত্রণাকে কোথাও খাটো করা হচ্ছে না, তাদের গণতান্ত্রিক আন্দোলনকে কোথাও অপমান করা হচ্ছে না। কিন্তু যারা একাংশ জানেন লড়াইটা সুপ্রিম কোর্টের, সেই লড়াইটা মমতা ব্যানার্জি দিচ্ছেন, আর ততদিন পর্যন্ত রিলিফটাও রাজ্য সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছেন, তারপরেও যারা বিকাশ ভবনে মহিলা কর্মচারীদের বেরোতে দেয় না, তাদের সেই হামলা, তাদের সেই ছবি তোলার প্রবণতা, সেই অংশটাকে নাটক বলা হয়েছে। ফিরহাদ হাকিম ঠিক কাজ করেছেন। আপনার সঙ্গে কথা বলতে, কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে বলতে রাজ্য রাজনীতি সব কিছু আসলেও আমরা উত্তর কলকাতাতে এসেই থামলাম, এবং একটা জায়গায় এসে আমি শেষ করবো এই আলোচনা, যে মোগাম্বো শেষমেশ খুশি হলো। এটাই হলো বড় কথা। মোগাম্বো খুশ হওয়া, এই কথাটার কিন্তু একটা গভীর তাৎপর্যপূর্ণ, এবং তার এই কথা নিয়ে নিঃসন্দেহে আগামী দিনে চর্চা চলবে তৃণমূল কংগ্রেসের অন্দরে এবং বাংলার রাজনীতির পরিবেশে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।